মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার দাফন সম্পন্ন, হত্যাকারীদের ফাঁসির দাবি, আসামির বাড়িতে আগুন। শিশু আছিয়া হত্যার প্রতিবাদে মশাল ও কফিন মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। মুক্তিযোদ্ধারাই দেশের অহংকার, পিলখানা ট্র্যাজেডির ক্ষতিপূরণ সম্ভব নয় বললেন সেনাপ্রধান। ওসমান পরিবারের সাম্রাজ্যের পতন, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদ, সাথে আছি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। চিরনিদ্রায় গ্রামের বাড়িতে শায়িত হলো মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া। এর আগে ২ দফা জানাজা অনুষ্ঠিত হয় আছিয়ার। জানাজা অংশ নিয়ে দ্রুত হত্যাকারীদের ফাঁসির দাবি জানান এলাকাবাসী। প্রতিনিধি মাসুম বিলার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট্ট আসিয়ার মরদেহ এক নজর দেখতে জেলার নোমানী ময়দানে হাজারো মানুষ। ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ২০ শিশু আসিয়াকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তার মা কান্নাজড়িত কণ্ঠে মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চান। সন্ধ্যা ৭:৩০ নোমানী ময়দানে প্রথম জানাজা, অংশ নেয় হাজারো মানুষ। পরে মরদেহ নেওয়া হয় গ্রামে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় তাকে। মেয়ের মৃত্যুর খবর জানার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিশুটির বাবা, আর শোকে মূর্ছা যাচ্ছেন ছোট বোন সহ পরিবারের অন্য সদস্যরা। শিশুটির মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী ও স্বজনরা। আমরা তো ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, এখন তো শুনতেছি যে আমার নাতির নাই, এর বিচার আমরা চাই। মনির জাম্মা মৃত্যু সাত করেছে, এরাও ওইভাবে মৃত্যু সাত করবে। আসিয়া যে মৃত্যুবরণ করেছে এর সঠিক এবং উপযুক্ত বিচার আমরা দাবি করছি। এত ছোট শিশুর সঙ্গে এমন পাশবিক ব্যবহারের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান তারা। এলাকার লোক হিসেবে এর জন্য জেল নয়, অবশ্যই ফাঁসি ফাঁসি এবং ফাঁসি, এটাই আমরা কামনা করি। দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। এদিকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজও শহরের ভায়ানা মোড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। চিকিৎসকদের সব চেষ্টার দেশের মানুষের প্রার্থনা কিছুই আটকাতে পারল না আছিয়াকে। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী আছিয়া। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। বাঁচানো গেল না শিশু আসিয়াকে। চিকিৎসার সব আয়োজন তুচ্ছ করে সমাজের দিকে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে সে চলে গেল না ফেরার দেশে। ধর্ষণের শিকার হওয়ার ৮ম দিনে এসেও জীবনের সঙ্গে ক্ষণে ক্ষণে লড়াই করে ৮ বছরের শিশুটি। এদিন ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর ফিরে আসেনি হৃদস্পন্দন। নিষ্ঠুরভাবে ধর্ষণ করা আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সন্তান হারানো মা। ওরকম মৃত্যু চাই, আমার মনে যেরকম ব্লাডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লাডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। মৃত্যুর খবর পেয়ে ঢাকা সিএমএইচে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, জুলাই আন্দোলনের চেনা মুখ উমামা ফাতেমা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে ৯০ দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশু আসিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মাগুরার গ্রামের বাড়িতে। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা।
এদিকে অভিযুক্ত আসামি হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যার পর মাগুরার নিজ নান্দ আলী মাঠপাড়া এলাকার বাড়িতে গিয়ে হিটু শেখের বসতঘরে অগ্নিসংযোগ করে তারা। একই সাথে স্থানীয় জনতা ধর্ষক হিটু শেখ ও তার পরিবারের সদস্যদের আগামী 7 দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। অগ্নিসংযোগের পর কোনো ফায়ার সার্ভিসের গাড়ি ওই এলাকায় প্রবেশ করতে দেয়নি বিক্ষুব্ধ জনতা। শিশু আসিয়া হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও কফিন মিছিল করেছে দুটি সংগঠন। মিছিল শেষে রাজ্য ভাস্কর্যের সামনে জড়ো হয়ে তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানানো হয়। সোহেল সামির রিপোর্ট। নৃশংস ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেয়। সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমাদের বোনেরা নিরাপদে রাষ্ট্রে বসবাস করতে পারবে, এর জবাব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে? পরে কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। এ সময় ধর্ষণ বিরোধী স্বতন্ত্র দপ্তর প্রতিষ্ঠা সহ ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দ্রুত দায়ীদের বিচারের মুখোমুখি করার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। মাগুরায় শিশুকে ধর্ষণের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বিশেষ ব্যবস্থায় আজই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলার বিচার শেষ করা হবে। মফিউর রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর পর সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য। বলেন, শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট সহ সকল তথ্য নিয়ে খুব দ্রুত বিচার কাজ শেষ করা হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন, কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। আসিয়া সহ ধর্ষণের ঘটনায় দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। একই সঙ্গে 16 মার্চের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। 5ই আগস্টের পর খোলা অনেক পর্ন ওয়েবসাইট বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা সবাই মিলে এটার দিকে লক্ষ্য রাখি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধারাই দেশের সত্যিকারের অহংকার বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পিলখানার ট্র্যাজেডিতে নিহতের ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ হলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে দেয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ইফতার আয়োজনে উপস্থিত হন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার সহ জুলাই অভ্যুত্থানের আহতরা। অনুষ্ঠানে এসে আমন্ত্রিতদের টেবিলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। পরে সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধারাই দেশের প্রকৃত গর্ব। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান।
আপনারা আমাদের গর্ব, আমাদের অহংকার। ৭১-এর এই দিনগুলোতে আপনারা যে সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। পিলখানা ট্র্যাজেডির অপূরণীয় ক্ষতির কথাও বলেন সেনাপ্রধান। বিপদগামী বিডিআর সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস মেধাবী, দেশপ্রেমিক ও অকুতভয় ৫৭ জন অফিসার, তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে, যা কোনোভাবেই পূরণ করা যাবে না। সম্মান জানান যারা জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। ইফতার আয়োজনের পাশাপাশি নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার, তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করা হতো কেনা গোলাম। তবে পতন হয়েছে শেষ সাম্রাজ্যের, পালিয়ে গেছে পুরো পরিবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের সহায়তায় আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। একটাই ম্যাচ ছিল ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। আমার কত স্বপ্ন ছিল ভাই, সব স্বপ্ন আমার মেয়ে করে দিতে। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না, কারণ ৬ বছরের রিয়া গোপ আর ফিরবে না। গত বছর ২০ জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। আমার ঘর টেনে গেছে, আমার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। স্থানীয়দের দাবি, রিয়ার মৃত্যুর জন্য দায়ী শামীম ওসমান ও তার দোসররা। তাদের গুলিতে রিয়া নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জালগুড়িতে ৩-৪ জন মারা গেছে। শুধুই কি জুলাই বিপ্লবের সময়? না, সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা ছিল ওসমান পরিবারের প্রধান অস্ত্র। ওসমান পরিবার নারায়ণগঞ্জে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের সম্রাট ছিলেন শামীম ওসমান। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে বেশি আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত ১৬টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই। নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাব ছিল ওসমান পরিবারের চাঁদাবাজি নির্যাতনের অন্যতম কেন্দ্র। ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে এখান থেকে অস্ত্র নিয়ে বের হতেন নিয়ম করে। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ, গাঁজা, জুয়া, নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। জুলাই বিপ্লবের পর ধ্বংস হয়েছে ওসমানদের রাজত্ব, পালিয়েছে পরিবারের সবাই, জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি অভিশাপ। তাকে রীতিমতো নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, সে মাফিয়াদের ডন ছিল। নারায়ণগঞ্জে তাদের সাম্রাজ্যের শেষ জেনে গোপনে বিক্রি করছেন সম্পদ। ওসমান পরিবার আর তার দোসরদের বিচার এবং তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি নারায়ণগঞ্জবাসীর। আলী আহমেদ, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গাছে বেঁধে পেট্রোল দিয়ে আগুন। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। হবিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এক যুবকের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। অমানবিক নির্যাতনের পর গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঝলসে গেছে ওই যুবকের শরীরের বিভিন্ন অংশ। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে জাহেদ মিয়ার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে গাছের সাথে বেঁধে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। শরীরের পুড়ে যাওয়া অংশে দেয়া হয় লবণ ও মরিচের গুঁড়া। বারবার বাঁচার আকুতি জানালেও ক্ষমা পায়নি সে। অবশেষে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমি তো শুনলাম, আমি কিভাবে শুরু করছি, তারপরে আমি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আজকে মামলা দায়ের করি। আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
স্বজনরা জানান জাহেদ দর্জির কাজ করেন। তার বাবা ইউসুফ আলীর সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল চাচা আমির আলীর। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। একটি মামলায় কারাগারে আছেন ইউসুফ। এই বিরোধের জেরে গেল 9 মার্চ রাতে জাহেদকে নির্যাতন করা হয়। প্রাণ বিকাশ তাদের হাত থেকে উদ্ধার পাইছে না। তারপরে আমাদের পাশের বাড়ির আমার এক দাদা জিম্মি হয়েছে আমার বাড়ি ছুটে আনছে। এ ঘটনায় 13 মার্চ হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে 13 জনের বিরুদ্ধে মামলা করে জাহেদের পরিবার। বিজ্ঞ আদালত মামলাটি বক্তব্য শুনে এফআইআর করে মামলা রুজু করার আদেশ দেন। মব ভায়োলেন্স বন্ধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আসামিদেরকে আওতায় নিয়ে আসবেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এফআইআর দাখিল করা হয়েছে, পুলিশ তদন্ত করত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। দেশব্যাপী মব জাস্টিসের যে প্রবণতা তা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সালমান এফ রহমান ও তার ছেলে সায়েন ফজলুর রহমান সহ 11 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। সুমাইয়া খানের রিপোর্ট। বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীর 12 কোটি টাকার অবৈধ সম্পদ ও 7টি ব্যাংক হিসেবে 54 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মানি লন্ডারিং এর মামলা করেছে দুদক। শেখ হেলাল উদ্দিন, শেখ রূপা চৌধুরী সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লন্ডনে 76 কোটি টাকা পাচার ও ঋণে 34 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ সায়েন রহমান সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর বেক্সিমকো এলজিপি লিমিটেড, আহমেদ শাহরিয়ার রহমান এবং জনাব সালমান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট 11 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌসী খান ও ছেলে ফাহিম সাদেক খানের 21টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও যশোর 3 আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের জেমকন গ্রুপের 36টি কোম্পানির 4 কোটি শেয়ার ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুদকের মামলায় নারায়ণগঞ্জের 2500 ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে 49টি ব্যাংক হিসেবে 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের কারণে গ্রেপ্তার দেখানো হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই সংস্কার করে নির্বাচনে যাওয়ার কথা বলেছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুব সমাজকে নিয়ে এক ইফতার মাহফিলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আরও বলেন, আওয়ামী আমলে লুটপাট হওয়া অর্থ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, অর্থ পাচারকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কায়সার হামিদ সহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বরা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার দাফন সম্পন্ন, হত্যাকারীদের ফাঁসির দাবি, আসামির বাড়িতে আগুন। শিশু আছিয়া হত্যার প্রতিবাদে মশাল ও কফিন মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। মুক্তিযোদ্ধারাই দেশের অহংকার, পিলখানা ট্র্যাজেডির ক্ষতিপূরণ সম্ভব নয় বললেন সেনাপ্রধান। ওসমান পরিবারের সাম্রাজ্যের পতন, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।